বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ এন্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। বলা হয় মানব মস্তিষ্ক সুপার কম্পিউটারের চেয়েও ক্ষমতা সম্পন্ন। আমাদের এই দেহের মানব যে কম্পিউটার রয়েছে বা আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার কিন্তু নানা আসলে শাখা প্রশাখা রয়েছে, অসংখ্য নিউরন রয়েছে, অগণিত নিউরন রয়েছে, লক্ষ কোটি নিউরন রয়েছে। আর সেগুলো নানাভাবে কিন্তু আমাদের মস্তিষ্ক এবং আমাদের দেহ মনকে আসলে প্রভাবিত করে, আমাদের এগুলোকে আসলে নিয়ন্ত্রণ করে। কিভাবে আমরা এই যে মানব মস্তিষ্ক সুস্থ রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার এস.এম. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, নিউরো মেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে এই যে নিউরনের বিষয়গুলো আমাদের দেহে বা আমাদের মস্তিষ্কে অসংখ্য অগণিত লক্ষ কোটি নিউরন রয়েছে। এই নিউরনগুলো আসলে কিভাবে কাজ করে, বা আমরা যদি আর একটু সহজভাবে আপনার কাছে জানতে চাই যে নিউরো মেডিসিন আসলে এটি কি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশে, আমাদের বডিতে 90 বিলিয়ন নিউরন আছে। মানুষের ব্রেইনটা বেসিক্যালি আসলে কম্পিউটারের একটা হার্ড ডিস্কের মতোই। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড হয়েই তারা বিভিন্ন ডিসিশন মেকিং করে, এবং এরা হচ্ছে শরীরের কন্ট্রোলিং সিস্টেমটাকে কন্ট্রোল করে। আর নিউরো মেডিসিন হচ্ছে মূলত এখানে ব্রেইন, স্পাইনাল কর্ড এবং নার্ভ, এই তিনটা জিনিসের মাধ্যমে সে পুরো বডির সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোলিংটা করে আমাদের নার্ভাস সিস্টেম বলি আমরা এটাকে। তো এই যে নার্ভাস সিস্টেম বা এই যে নিউরো মেডিসিন এর কথা বলছিলেন, আচ্ছা একজন মানুষ কিভাবে বুঝবে যে এই মুহূর্তে আমার একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরো মেডিসিন ডক্টরের কাছে যাওয়া উচিত? কি কি লক্ষণ দেখা দিলে? রাইট, সেটা হচ্ছে ধরেন আমাদের যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম যদি হয়, মানুষের মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরানো হতে পারে, তারপরে মানুষের শরীরে প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। অনেক সময় আপনারা শুনে থাকেন যে শরীরের ডান দিক বাম দিক দুর্বল হয়ে গেছে, অবশ হয়ে গেছে, বোধ শক্তি কম পায়, তারপরে ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, আবার খিঁচুনি রোগ হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলো থেকে আমরা তখন বুঝতে পারি যে নিউরো মেডিসিনের রোগ হয়েছে পেশেন্টের। বর্তমানে দেশে সবচেয়ে বেশি দেখা যায় এমন নিউরোলজিক্যাল সমস্যাগুলো আসলে কোনগুলো? নিউরোলজিক্যাল সমস্যাগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম বা সবচেয়ে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে স্ট্রোক। মানুষের স্ট্রোক করে দেখা যাচ্ছে যে অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, কথা জড়ায় যায় অথবা অজ্ঞান হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে সিরিয়াস ডিজিজগুলোর মধ্যে অন্তর্গত। এছাড়া মাথা ব্যথা নিয়েও অনেক রোগী আমাদের কাছে এসে থাকে। আধুনিক জীবনের ব্যস্ততা কি আমাদের মস্তিষ্কে কোনোভাবে প্রভাব ফেলে? আর যদি প্রভাব ফেলেও থাকে সেটি আসলে কতটা প্রভাব ফেলে? হ্যাঁ জি, এটা একটা সুন্দর কোশ্চেন। আধুনিক এই জীবনের ব্যস্ততা আমাদের প্রভাব বিস্তার করে। আমরা দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি, আমাদের ঘুম কম হয়। এগুলোর কারণে মানুষের প্রেশার, ডায়াবেটিস এগুলো বেড়ে যাচ্ছে, এবং ফলাফল হিসেবে দেখা যাচ্ছে স্ট্রোকের টেন্ডেন্সি এখন বেড়ে যাচ্ছে এই আমাদের অনিয়ন্ত্রিত জীবনের কারণে। এবারে আপনার কাছে জানতে চাইবো, মাথা ব্যথার কোন লক্ষণগুলো বিপজ্জনক হিসেবে গণ্য হয় সাধারণত? মাথা ব্যথাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক মানে হচ্ছে কোনো একটা রোগ হয়ে সেইটার কারণে মাথা ব্যথা হচ্ছে। তো যেমন দেখা যাচ্ছে যে কারো মস্তিষ্কে রক্তক্ষরণ হলো, তারপরে মস্তিষ্কের রক্তক্ষরণের সাথে মাথা ব্যথা হলো, তারপরে জ্বর হলো, তারপরে প্যারালাইসিস হয়ে গেল পেশেন্টের, তারপরে ধরেন যে বয়স্ক মানুষ মাথা ব্যথার সাথে বমি করতেছে। এই ধরনের সমস্যাগুলো যখন হয় তখন আমরা বুঝতে পারি যে এই মাথা ব্যথাটা খারাপ ধরনের মাথা ব্যথা, এবং এগুলোর চিকিৎসাটা দ্রুত নিয়ে নেওয়া উচিত। সাধারণভাবে মাথা ব্যথা ধরে আমাদের অনেকেই মাথা ব্যথা ধরে, এবং সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের যে মাথা ব্যথা, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি, এবং আসলে এই দুটির গুরুত্ব কতটা আমাদের কাছে, এবং এই দুটি প্রতিরোধে কি কি করণীয়?
আচ্ছা, আমি প্রথমে যেটা বললাম যে আমাদের মাথা ব্যথা মেইনলি দুই ধরনের, একটা প্রাইমারি হেডেক আর একটা সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেকগুলো সাধারণত বেশি খারাপ হয়ে থাকে। আর এই প্রাইমারি হেডেকের মধ্যে হচ্ছে গিয়ে যেটা বলেন মাইগ্রেন, এবং আপনি যেটা বললেন সাধারণ মাথা ব্যথা, সাধারণত আমরা টেনশন টাইপ হেডেকগুলোকেই আমরা সাধারণ মাথা ব্যথা জেনারেলি বলা হয়ে থাকে। তো মাইগ্রেনের পেশেন্টের সাধারণত মাথা ব্যথার মাত্রা অনেক বেশি হয়, তারা কোনো কাজ কিছুই করতে পারে না, মাথা ব্যথার সাথে পেশেন্ট বমি করা শুরু হয়, রোদে আলো সহ্য করতে পারে না, এক সাইডে মাথা ব্যথা হয়, তীব্রতা অনেক বেশি থাকে, চলাফেরা করতে পারে না। এই লক্ষণগুলো যখন থাকে তখন আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে গিয়ে মাইগ্রেনের মাথা ব্যথা। আর টেনশন টাইপ হেডেকগুলো সাধারণত মাত্রাটা একটু কম হয় এবং এটা টলারেবিলিটিটা ভালো থাকে, পেশেন্ট টলারেট করতে পারে, এই ধরনের হয় সাধারণত। অতিরিক্ত মোবাইল আসক্তি বা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার আজকাল কিন্তু এটি একদম সাধারণ একটি সমস্যা হয়ে গিয়েছে। এই যে অতিরিক্ত স্ক্রিনিং, এটি কি আসলে স্নায়বিক কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা বা মস্তিষ্কে এর কোনো প্রভাব পড়ে কিনা? রাইট, হ্যাঁ, অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা বা অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে ব্রেন ইরিটেটেড বেশি হবে, তখন দেখা যাবে যে এর কারণে আপনার ডায়াবেটিস, প্রেশার এগুলো বেড়ে যাবে, আপনার ঘুম কম হবে, অনিদ্রার রোগ তৈরি হবে, এবং এর কারণে ইভেন আপনার পার্সোনাল লাইফের ডিসিপ্লিনটাও নষ্ট হয়ে যাবে, এবং এগুলো সবকিছু মিলেই আপনাকে দীর্ঘস্থায়ী বিভিন্ন রকম যেমন প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি, এই রোগগুলোকে আপনাকে একসময় বাড়িয়ে দেবে। এবার আপনার কাছে জানতে চাইবো, ইদানিং একটি সমস্যা কিন্তু দেখা দেয়, আসলে এটি বর্তমান সময় না, আসলে সবসময় এই সমস্যাটি হয়ে আসছে, সেটি হচ্ছে মানে ঘাড় ব্যথা বা পিঠের যে ব্যথাটা, সেটা কি আসলে সবসময় স্নায়বিক হয় কিনা? আচ্ছা, ঘাড় ব্যথা এবং পিঠা, আমাদের নার্ভাস সিস্টেমটা হচ্ছে ব্রেনের পরে শিরদাঁড়ার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড এবং নার্ভ, এই তিনটা নিয়ে। তা আমাদের এই যে ঘাড় এবং কোমর, এই জায়গা দিয়ে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডটা পাস করে। তো ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা, এইটা দুইটা কারণে হইতে পারে। একটা হইতে পারে ওই জায়গায় যে মাংসপেশি এবং হাড় আছে, সেই হাড়ের প্রবলেমের কারণেও হতে পারে, আবার ওই জায়গায় যে স্পাইনাল কর্ড এবং নার্ভ আছে সেই কারণেও হতে পারে। অর্থাৎ ঘাড়ে ব্যথা, কোমর ব্যথাটা মানে হাড়ের কারণেও হতে পারে, নার্ভের কারণেও হতে পারে। তখন আমরা আসলে লক্ষণগুলো দেখে পেশেন্টকে এক্সামিন করে আমরা আসলে ডিসিশন নিই যে এটা কি নিউরোলজিক্যাল কারণে হয়েছে নাকি সাধারণ একটি মাসকুলোস্কেলিটাল জেনারেল মাসেল বা হার্ট থেকে হয়েছে। তখন আমরা এক্সামিন করে আমরা ডিসিশনটা নিই। আসলে মাইগ্রেনের যে সমস্যাটা, এটার কি আসলে স্থায়ী কোনো সমাধান রয়েছে কি মনে হয়? অনেকেই মনে করে যে আসলে হ্যাঁ, এটার আসলে পার্মানেন্ট বা স্থায়ী সমাধান রয়েছে, আবার অনেকেই বলছে যে এটার স্থায়ী বা পার্মানেন্ট কোনো সমাধান নেই। আচ্ছা, মাইগ্রেনের ব্যাপারটা হচ্ছে মাইগ্রেন হচ্ছে কিছুটা প্রেশার, ডায়াবেটিস যেরকম একটা দীর্ঘস্থায়ী রোগ, মাইগ্রেনও কিছুটা দীর্ঘস্থায়ী রোগী। এটা আসলে পুরোপুরি নির্মূল হয় না, বাট একটা জিনিস হচ্ছে মাইগ্রেনের আমরা যদি সঠিকভাবে যদি চিকিৎসা করতে পারি তাহলে মাইগ্রেনটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়, এবং ভালো চিকিৎসা হলে পেশেন্ট স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে মাইগ্রেন সাধারণত কম বয়স থেকে স্টার্ট হয়, এবং এই পেশেন্টগুলো সাধারণত বয়স যখন 50 পার হয়ে যায়, 50 পার হওয়ার পর থেকে মাইগ্রেনের পরিমাণ কমে আসে, এবং অনেকে দেখা যাচ্ছে 50-এর পরে অনেকটা পুরোপুরি মাইগ্রেন ফ্রিও হয়ে যায়। মাইগ্রেন থেকে আমরা এবার একটু ঘুমে চলে আসবো। ঘুমের একটা সমস্যা, খুবই সাধারণ একটি সমস্যা, এবং প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের সমাজে প্রায় প্রত্যেক ঘরেই একজন সদস্য পাওয়া যায় যে তার ঘুমের সমস্যা হচ্ছে। এই যে ঘুমের সমস্যা, স্নায়বিক কি কি মানে বা আসলে জটিলতা তৈরি করতে পারে, বা স্নায়বিক কি আর বড় ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা ঘুমের অভাবে? আমাদের আসলে বর্তমান সময়ে আমরা কম ঘুমিয়ে থাকি। একটা মজার ব্যাপার হচ্ছে গিয়া, আইনস্টাইন ডেইলি 12 থেকে 13 ঘন্টা করে ঘুমাইতেন। উনি মানে সুযোগ পাইলেই উনি ঘুমাইতেন, ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকলে আগে ঘুম দিয়ে তারপরে উনি মিটিং করতেন। আসলে এটা কিন্তু সায়েন্টিফিক কারণ হচ্ছে আমরা ডক্টররা বলে থাকি দৈনিক 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত প্রত্যেকটা মানুষের, এবং 7 ঘন্টার নিম্নে কখনোই ঘুমানো উচিত না। এই যখনই আপনার ঘুম কম হবে, ঘুম কম হলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি একটা সময় গিয়ে আপনার ভুলে যাওয়া রোগ অর্থাৎ ডিমেনশিয়া তৈরি হবে। ঘুম কম হলে আপনার ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকেরই ঘুমের ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত। ঘুম থেকে আমরা একটু চলে যেতে চাই মানসিক জটিলতা বা মানসিক চিন্তা,
মানসিক উদ্বেগ, অনেকেই আছে যে মানসিক চাপ নিতে পারে না, অনেকেই আসলে প্রচুর পরিমাণে মানসিক চাপ নেয়। এটি কি আসলে স্ট্রোক বা পক্ষাঘাতের ঝুঁকি বাড়ায় কিনা? ধন্যবাদ। হ্যাঁ, মানসিক চাপে যখন মানুষ থাকবে, মানসিক চাপে থাকলে তার দেখা যাবে যে প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস কন্ট্রোল হবে না। তো প্রেশার বেড়ে গেলে, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, তখন এই পেশেন্টদের হচ্ছে হলো গিয়ে আপনার স্ট্রোকের ঝুঁকি অনেক গুণে বেড়ে যাবে। এই জন্য মানসিকভাবে খুব ঠান্ডা মাথায় টেনশন ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অতিরিক্ত চিন্তা করেন অনেকে, বা ওভার থিঙ্কিং করি, এটি কিন্তু আসলে নতুন একটি টার্ম বলবো, কিন্তু নতুন ভাবে মানুষের কাছে পরিচিত হচ্ছে। কিন্তু আমরা কিন্তু একটি বিষয় আগে থেকে জেনে এসেছি যে অতিরিক্ত চিন্তা করা, এটি কি আসলে স্নায়ুকে দুর্বল করে দেয়? আর যদি দুর্বল করে দেয়ও, সেটি কিভাবে রোধ করা যায়? অতিরিক্ত থিঙ্কিংটা এটা আসলে বেসিক্যালি একটা মানসিক সমস্যা। তো এই জায়গাটায় আসলে ডেফিনেটলি মানে ছোটখাটো জিনিস নিয়ে বেশি টেনশন করলে এটা আপনার ব্রেইনকে অনেক বেশি অ্যাক্টিভ করে দিবে, আপনার প্রেশার বেড়ে যাবে, অনিদ্রা রোগ তৈরি হবে, এবং এসবের কারণে বিভিন্ন বড় বড় রোগের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে তখন। এই যে অনিদ্রার কথা বলছিলেন, এই অনিদ্রাটা আসলে বা যে এই যে সমস্যাটাকে কিভাবে মোকাবেলা করা যায়? অনিদ্রাটা আসলে আমাদের বর্তমান লাইফস্টাইলে আসলেই একটা বড় সমস্যা। এর পিছনে এই জন্য আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে আমাদেরকে নিজেদেরকে স্থির করতে হবে যে আমি আসলে কতক্ষণ ঘুমাতে চাই। যেমন আমরা সায়েন্টিফিক্যালি বলি যে অ্যাটলিস্ট 7 আওয়ার্স স্লিপ ইজ মাস্ট। তো আপনাকে এটা ঠিক করে নিতে হবে, আমি 7 ঘন্টা ঘুমাবো, এবং ঘুমের এই টাইমটা ফিক্সড করে নিতে হবে যে আমি প্রতিদিন রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত ঘুমাতে চাই। টাইমটা ফিক্সড করে নিয়ে ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে থেকে চা, কফি, সিগারেট এগুলো কোনো কিছুই খাওয়া যাবে না। আর্লি আপনাকে ডিনারটা আর্লি করে ফেলতে হবে, ডিনার করে ফেলতে হবে। এবং যেমন 11টায় যদি আমি ঘুমাতে চাই, তার 1 থেকে 2 ঘন্টা আগ থেকে ব্রেইনকে স্টিমুলেট করে, এক্সাইট করে এরকম কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। আরেকটা জিনিস ঘুমানোর জন্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজের টেন্ডেন্সি খুব কম। আমরা যদি প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা এক্সারসাইজ করতে পারি অথবা জিম ওয়ার্ক যদি করতে পারি, তাহলে আমাদের ঘুমের সাইকেলটা ভালো হবে এবং অনিদ্রা রোগের মাত্রাটাও তখন কমে আসবে। একটি সাধারণ সমস্যা পুরো বিশ্বব্যাপী স্ট্রোক, এটির ঝুঁকি মূলত স্ট্রোক কেন হয় এবং পূর্ব যে সতর্কতা কি কি দেখা দিতে পারে, যে আসলে সতর্ক সংকেত বলতে আমরা যেটা বুঝি, স্ট্রোক এবং এর সতর্ক সংকেত সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, স্ট্রোক হচ্ছে মূলত ব্রেনের একটি রোগ। এখানে যেটা হয়, স্ট্রোক 2 ধরনের। একটা হচ্ছে ব্রেনের রক্তনালী ছিঁড়ে যায়, আর একটা হচ্ছে ব্রেনের রক্তনালী দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। এই দুইটা ভাবেই স্ট্রোক হয়। তো ধরেন কারো যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে, কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, কেউ যদি স্মোকিং করে, তার যদি হার্টের সমস্যা থাকে, তার যদি রক্তের চর্বির মাত্রা বেশি থাকে, অথবা তার যদি মানে ব্যায়াম করার অভ্যাস কম থাকে, ওবেস হয়ে থাকে, এইসব যখন থাকে তখন হচ্ছে তার স্ট্রোকের প্রবণতা বেশি থাকে। আর স্ট্রোকের প্রবণতাটা কমানোর জন্য আমাদের এই যেই কথাগুলো বললাম, এগুলোকে প্রত্যেকটাকেই নিয়ন্ত্রণে রাখলেই হচ্ছে আমাদের স্ট্রোকের টেন্ডেন্সিটা কমবে। এবার আপনার কাছে জানতে চাইবো স্ট্রোকের লক্ষণ সম্পর্কে। কি কি লক্ষণ দেখা দিলে আসলে বোঝা যাবে বা বোঝা উচিত যে এটি আসলে স্ট্রোকের লক্ষণ? ধন্যবাদ। স্ট্রোক যখন কোনো মানুষের হয়, তখন দেখা যাচ্ছে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে হঠাৎ করে, অল ইন এ সাডেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার শরীরের ডান পাশ, বাম পাশ বা কোনো হাত অথবা পা দুর্বল হয়ে যায়। সেই হাত বা পায়ে সে কোনো শক্তি পায় না। তারপরে তার কথা জড়ায় যায়। যে একটা ভালো মানুষ কথা বলতেছিল, কথা বলতে বলতেই কথা জড়ায় যায়। তারপরে আপনার অনেক সময় দেখেছেন হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যায়, অথবা হঠাৎ করেই পেশেন্ট ভালো মানুষ হঠাৎ করেই মাথা ব্যথা শুরু হলো, তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, অথবা অজ্ঞান হয়ে যায়। এই লক্ষণগুলো যখন দেখা যায়, তখন সাধারণত আমরা বুঝতে পারি যে পেশেন্টের সম্ভবত স্ট্রোক করেছে। বলা হয়ে থাকে স্ট্রোকের পরবর্তী 4.5 ঘন্টা গোল্ডেন আওয়ার, কেন বলা হয়? অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন, বর্তমান সময়ের জন্য বিশেষ করে এটি অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন। সেটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট লাইফে বা আজ থেকে 25 বছর আগে যখন প্র্যাকটিস শুরু করি, তখন স্ট্রোক হলে আমরা খুব ছোট ছোট 2-1টা মেডিসিন দিয়েই চিকিৎসাটা শেষ করতাম। কিন্তু এখন স্ট্রোকের চিকিৎসা এগিয়েছে।
স্ট্রোক দুই ধরনের, একটা হচ্ছে ব্রেনে রক্তক্ষরণ, সাধারণত 10-15% ক্ষেত্রে রক্তক্ষরণ হয়। 80-85% রোগীরই হচ্ছে ব্রেনের রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। এই যে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, আমরা যদি কোনোভাবে এই রক্ত চলাচলটাকে এস্টাবলিশ করে দিতে পারি, তাহলে কিন্তু স্ট্রোকটা আর পুরোপুরি ডেভেলপ করে না, এবং এটাই হচ্ছে আধুনিক চিকিৎসা। যদি কোনো রোগী তার মুখ বাঁকা হয়ে যাওয়া, হঠাৎ করে শরীরের ডান দিক বাম দিক দুর্বল হয়ে যাওয়া, অথবা কথা জড়িয়ে যাওয়া শুরু হয়, এই লক্ষণগুলো দেখা শুরু হওয়ার 4.5 ঘন্টার ভিতরেই যদি রোগী আমাদের হাসপাতালে চলে আসতে পারে, তাহলে আমরা একটি ওষুধের মাধ্যমে, আমরা এটাকে বলি থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট বলি, ওই ওষুধটা আমরা দিতে পারি। দিলে যেটা হয়, সেই রক্তনালীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুলে যায়, এবং রোগী দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরাই নিজেরাই মাঝে মাঝে খুব অবাক হয়ে যায় যে কত খারাপ একটা পেশেন্ট প্যারালাইসিস নিয়ে আসলো, পরের দিন সকালবেলা গিয়ে আমি নিজেই চিনতে পারি না, দেখি পেশেন্ট হেঁটে বেড়াচ্ছে। মানে ট্রিটমেন্টটার সাকসেস এত ভালো। এই জন্য আমরা সবসময় রোগীদের বলি যে আপনার যদি কখনো মুখ বাঁকা হয়ে যায়, হঠাৎ করে কথা জড়ায় যায়, অথবা শরীরের ডান দিক বাম দিক কোনো দিক যদি দুর্বল হয়ে যায়, যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে চলে আসবেন। বিশেষ করে আপনি যদি 4.5 ঘন্টার ভিতরে আসতে পারেন, আপনাকে যদি আমরা থ্রম্বোলাইটিক ট্রিটমেন্টটা দিতে পারি, এটার ফলাফল অত্যন্ত ভালো হয়, এবং এর কারণে এমনও হতে পারে আপনি প্যারালাইসিস থেকে চিরমুক্তিও সম্ভব। এই জন্য দ্রুত ডক্টরের কাছে আপনারা চলে আসবেন। এই যে স্ট্রোক নিয়ে বেশ কিছু তথ্য আপনি দিচ্ছিলেন, এবং গোল্ডেন আওয়ার, আসলে এই যে 4.5 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়, কেন বলা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন, এবং আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছে বা ভবিষ্যতে যারা দেখবে, তারা অবশ্যই কিছুটা হলেও এই যে স্ট্রোক নিয়ে বেশ কিছু নলেজ আসলে বা জ্ঞান তারা এখান থেকে পাবে, এটাই আমি বিশ্বাস করছি। এবং পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে স্ট্রোকের ঝুঁকিতে কারা, কোন শ্রেণীর মানুষ সাধারণত বা স্ট্রোকের আসলে একদম সরাসরি প্রত্যক্ষভাবে ঝুঁকিতে রয়েছে? স্ট্রোকের ঝুঁকি হচ্ছে আপনার যদি কারো ব্লাড প্রেশার যদি থেকে থাকে, প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, তার যদি হার্টের প্রবলেম থেকে থাকে, হার্টের ভালভের প্রবলেম যদি থেকে থাকে, সে যদি অনেক বেশি স্মোকিং করে, তার যদি রক্তের চর্বির মাত্রা বেশি থাকে, তার ওজন যদি বেশি হয়ে থাকে, এবং সে যদি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ সে যদি ব্যায়াম কম করে, এগুলো থাকলেই ওই রোগীদের মধ্যে স্ট্রোকের টেন্ডেন্সি বেশি থাকে। আপনি বেশ কিছুক্ষণ আগে বলছিলেন যে পার্কিনসন্স রোগ হতে পারে। পার্কিনসন্স রোগের প্রথম দিকের লক্ষণগুলো আসলে কি কি? আচ্ছা, পার্কিনসন্স ডিজিজ রোগটা মূলত হচ্ছে এই রোগটা হচ্ছে মানুষের একটা স্লোনেস ডেভেলপ করে, এই রোগটায় পেশেন্ট সাধারণত আমাদের কাছে দেখা যাচ্ছে যে হাত পায়ের কাঁপুনি, হাঁটা চলাফেরার স্লোনেস, এবং হাঁটা চলাফেরার ব্যালেন্স কম, এগুলো নিয়েই সাধারণত আসে। তো দেখা যাচ্ছে হাত পা যে কোনো একটা কিছুর কাঁপুনি অথবা স্লোনেস, এই দুটো জিনিস নিয়ে আমাদের কাছে রোগীরা বেশি আসে। এটা থেকে আসলে কিভাবে মুক্ত থাকা যায়, বা এটা হয়ে গেলে এর চিকিৎসা কতটা আসলে সফল? আচ্ছা, এটার ট্রিটমেন্টটা আসলে এখনো একটু হতাশাজনকই আমি বলবো, কারণ এই রোগ থেকে পুরোপুরি মুক্তির জন্য কিছু ওষুধ আছে, অল্প কিছু ওষুধ আছে। এটা আসলে মূলত আমরা এটাকে বলি হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে স্নায়ু কোষগুলো কিছু জায়গায় শুকিয়ে আসতে থাকে, তখন এই ডিজিজটা হয়। তো ইদানিংকালে আমরা কিছু ওষুধ ইউজ করি যাতে এই স্নায়ু কোষগুলো যাতে শুকিয়ে না আসে, এই জন্য কিছু ওষুধ ইউজ করি। আর এই স্লোনেস যেটা ডেভেলপ করে সেটার জন্য আমরা কিছু ওষুধ ইউজ করি। তবে দীর্ঘস্থায়ী চিন্তা করলে আসলে এইটার ট্রিটমেন্টটা এখনো খুব বেশি সাকসেসফুল ট্রিটমেন্ট এখনো সায়েন্টিস্টরা বের করতে পারেন নাই এখনো। এবারে আপনার কাছে জানতে চাইবো আলঝেইমার এবং ডিমেনশিয়া, এই দুটি ডিজিজের মধ্যে আসলে ডিফারেন্স বা পার্থক্যটা আসলে কি? ডিমেনশিয়া ডিজিজটা হচ্ছে, আমরা ধরেন এই যে আপনি কথা বলছি, আমরা ব্রেন ইউজ করতেছি, আমরা কগনিটিভ ফাংশন, আমাদের ব্রেন কাজ করছে, ব্রেন মেমোরি, ব্রেন চিন্তা করছে, তার আইকিউ কাজ করছে, তার মেমোরি কাজ করছে, এই যে সব আমার একটা ব্রেনের ফাংশনিং হচ্ছে, এই ফাংশনিংটা যখন কমে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে ডিমেনশিয়া। এখানে আপনার আইকিউ কমে যায়, মেমোরি কমে যায়, কাজ করার ক্ষমতা কমে যায়, এক্সিকিউটিভ পাওয়ার কমে যায়, এইটাকে বলি হচ্ছে আমরা ডিমেনশিয়া। ডিমেনশিয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে, এর মধ্যে সবচেয়ে কমন এবং সবচেয়ে ডেঞ্জারাস যেই ভ্যারাইটিটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ বলা হয়। মানে অ্যালজাইমার্স ডিজিজটা হচ্ছে ডিমেনশিয়ারই একটা ভ্যারাইটি।
স্মৃতিশক্তি হ্রাসের প্রাথমিক লক্ষণগুলো আসলে কি? ইদানিং অনেকেই বলছে যে আমি ভুলে যাচ্ছি, বা অনেক যে কোনো বয়সেই আসলে এটি সাধারণভাবে শোনা যাচ্ছে যে আমি ভুলে যাচ্ছি, আমার মনে থাকছে না, বা আমি ভুলে যাচ্ছি। আসলে কি করা উচিত? এটি আসলে এটি কি তার কি স্মৃতিশক্তি আসলে হ্রাস পাচ্ছে? এটি যে কোনো বয়সে হতে পারে, এই বিষয়ে কি বলবেন? এটা একটা সুন্দর কোশ্চেন এই কারণে যে আমি আসলে অনেক স্মৃতিশক্তির লসের পেশেন্ট দেখা হয়। তো এটা আসলে এজের সাথে কানেক্টেড বলতে, মানুষের বয়স যখন 50-এর বেশি বাড়তে থাকে, 50-এর বা 60-এর পরে হয়ে গেলে ব্রেনটা আস্তে আস্তে শুকায় আসতে থাকে, তখন হচ্ছে গিয়ে পেশেন্টের অ্যালজাইমার্স ডিজিজ, তারপরে স্ট্রোক, এগুলো বেড়ে যায়। তখন যে ডিমেনশিয়াটা হয়, অ্যালজাইমার্স ডিমেনশিয়া অথবা ভাস্কুলার ডিমেনশিয়া, এই দুইটা ডিজিজ হচ্ছে গিয়ে বয়স যদি 60 পার হয়ে যায় তখন বেশি হয় ভুলে যাওয়া। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে যদি বয়স যদি পেশেন্টের কম হয়, এরকম অনেকেই কিন্তু 25, 30, 40 এই বয়সেও অনেকেই আমাদের কাছে আসে, বলে যে আমি ভুলে যাচ্ছি, স্মৃতিশক্তি কম হচ্ছে। এইটার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু হচ্ছে গিয়ে মানসিক। দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা, টেনশন, তারপরে ডিপ্রেশন, এগুলোতে পড়লে কিন্তু মানুষ এইটা হচ্ছে কম বয়সীদের মধ্যে সবচেয়ে বড় কারণ। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন থাইরয়েডের প্রবলেম হলে আপনার ভুলে যাওয়া রোগ হয়, আবার ব্রেনের যে নিউট্রিশনের যে ভিটামিনগুলো আছে এগুলো ডেফিসিয়েন্সি হলেও আপনার ভুলে যাওয়া হয়। তবে ওভারঅল কম বয়সীদের মধ্যে মানসিক কারণেই স্মৃতিভ্রমটা সবচেয়ে বেশি হয়, আর বেশি বয়সীদের মধ্যে অ্যালজাইমার্স এবং স্ট্রোকের কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়াটাই বেশি হয়। ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আসলে আমরা আমাদের আয়োজনটা শেষ করতে চাই। ধূমপান এবং অ্যালকোহল কি আমাদের মস্তিষ্ককে আসলে দুর্বল করে দেয়, এবং যদি দিয়ে থাকে সেটি আসলে কতটা ভয়াবহ? প্রথমে আসবো হচ্ছে আমি ধূমপানে এখানে আপনি নিকোটিন থাকে। এই নিকোটিনগুলো আমাদের রক্তনালীর ভিতরে গিয়ে আমরা এটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, অর্থাৎ আস্তে আস্তে রক্তনালীগুলোকে রক্তের প্রবাহ কমিয়ে দেয়। রক্তের প্রবাহ যখন কমায় দিবে তখন কিন্তু দেখেন ব্রেনে কিন্তু রক্ত চলাচল কমে যাবে, হার্টে রক্ত চলাচল কমে, ব্রেনে যখন রক্ত চলাচল কমে গিয়েই কিন্তু ব্রেনে স্ট্রোক করে। সো যারা ধূমপান করে তাদের স্ট্রোক করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। আর অ্যালকোহলের ক্ষেত্রে বলা হয় যে অল্প মাত্রায় অ্যালকোহল খুব বেশি ক্ষতিকারক না, বাট যারা রেগুলার বেসিসে যারা অ্যালকোহল নিবে তাদের হচ্ছে আপনার এই যে স্ট্রোকের প্রবণতা, হার্ট অ্যাটাকের প্রবণতা, লিভারের ডিজিজের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় তখন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে খুব ব্যস্ত থাকেন সবসময়, আমরা জানি যেমনটা, এবং তার ভেতর থেকেও কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি বলবো যে আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা বার্তা যদি থাকে। আপনাদের সবাইকে একটা উপদেশ দিব, সেটা হচ্ছে গিয়া আমাদের বর্তমান সময়ে আমরা এখন খুব বেশি ব্যস্ত থাকি, আমরা শরীর চর্চার দিকে মনোযোগটা কম দেই। আমরা সবসময় এই মেডিসিন সেই মেডিসিন এইসব। আপনারা একটা হেলদি লাইফস্টাইল নেবেন, শরীর চর্চার প্রতি গুরুত্ব দিবেন। শরীর চর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস, এই দুইটা হচ্ছে গিয়া সুস্থ থাকার জন্য সর্বোচ্চ চাবিকাঠি, এর উপরে কোনো চাবিকাঠি নাই। এই জন্য প্রতিদিন পরিমিত ব্যায়াম করুন এবং সুস্থ খাবার গ্রহণ করুন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের যে মানব মস্তিষ্ক, আমরা যেমনটি প্রথমেই বলছিলাম যে মানব মস্তিষ্ক কিন্তু আসলে অসংখ্য সুপার কম্পিউটারের চেয়েও ক্ষমতা সম্পন্ন। আর এই সুপার কম্পিউটারকে আরো কিভাবে যত্নে রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, সেই বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে যিনি কথা বলছিলেন তিনি আমাদের সবাই পরিচিত। তিনি হচ্ছেন ডক্টর এস.এম. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, নিউরো মেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আপনাদেরকে বরাবরই একটি কথা বলে যাই যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু জীবনের যে ছন্দগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। এবং যেতে যেতে একটি কথা আপনাদেরকে বলবো যে অবশ্যই চেষ্টা করবেন সবসময় শতব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।